ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুদিন ধরেই বলছেন, প্রথমে শনাক্ত করো, ডিটেক্ট, তারপর তালিকা থেকে বাদ দাও মানে ডিলিট, এবং সব শেষে ফেরত পাঠাও, ডিপোর্ট করো। কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন সেই নীতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন। তার ঘোষণায় কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ গ্রেফতার করবে, এরপর সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। প্রশ্ন হচ্ছে, এটা কি আইনি প্রক্রিয়ার কোনো অংশ, নাকি আদালত ও বিচারিক ধাপ এড়িয়ে শর্টকাট পথে, সংক্ষিপ্ত পথে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী? ঠিক এমন সময়ই কেন ভারত ঘোষণা করতে যাচ্ছে স্মার্ট বর্ডার প্রকল্প? কি আছে এই স্মার্ট বর্ডার প্রকল্পে? এটা কি যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে বা হচ্ছে বা হতে পারে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বা আনতে পারবে, নাকি আগুনে আরো বেশি পরিমাণে ঘি ঢালবে? আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোরই আমরা উত্তর খুঁজব। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, এই যে ভারত সরকারের স্মার্ট বর্ডারের কথা বলছিলাম, যে এই স্মার্ট বর্ডার প্রকল্প, এটিকে বলা হচ্ছে হাই পাওয়ার্ড ডেমোগ্রাফি মিশন। খুব শিগগিরই এটি ঘোষণা করতে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বলা হচ্ছে এই মিশন বিএসএফ এর কাজের পরিধি এবং শক্তি আরো বহুগুণে বাড়িয়ে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাষায় এই প্রকল্পের আওতায় আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। কি কি থাকবে এই নিরাপত্তা বলয়ে? এই নিরাপত্তা বলয়ে থাকবে ড্রোন, থাকবে রাডার সিস্টেম, থাকবে নজরদারি ক্যামেরা, নদীপথ নজরদারির ব্যবস্থা থাকবে, এমনকি আকাশপথ পর্যবেক্ষণের ব্যবস্থাও শক্তিশালী করা হবে। অর্থাৎ সীমান্তে প্রায় দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলা হবে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। অমিত শাহ বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস, যে ডেমোগ্রাফির কথা বলা হচ্ছে, হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন, এই সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে। তার মানে কি, মানে বাংলাদেশ থেকে হোক বা পাকিস্তান থেকে হোক, মানে অনুপ্রবেশ করে ভারতে ওই এলাকার যে জনমিতিক যে পরিসংখ্যান, যে জনবিন্যাস, এটিকে বদলে দেওয়া হচ্ছে, এটি তাদের অভিযোগ এবং এটিকে তারা ব্যর্থ করে দিতে চান এই নিরাপত্তা বলয় সৃষ্টির মাধ্যমে। মানে দিল্লি এখন শুধু সীমান্ত পাহারা দিতে চায় না, সীমান্ত ঘিরে জনসংখ্যাগত পরিবর্তন নিয়েও প্রকাশ্যে তারা তাদের উদ্বেগ প্রকাশ করছে এবং এখানেই রাজনৈতিক বিতর্কের শুরু। কারণ বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ভারতের বিভিন্ন রাজ্যে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন করছে। মানে এরা এই পরিমাণে বেশি যাচ্ছে যে তাদের স্থানীয় জনসংখ্যার চেয়েও তারা প্রভাবশালী হয়ে উঠছে। অন্যদিকে সমালোচকরা বলছেন এই ইস্যুটি অনেক সময় রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়। এখন আসি শুভেন্দু অধিকারীর বক্তব্যে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেওয়া হবে, অর্থাৎ তার সরকার নেবে। তার বক্তব্য, যাদের সিএএ এর আওতায় আনা যাবে না তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এরপর রাজ্য পুলিশ তাদের আটক করবে, পরে বিএসএফ এর হাতে তুলে দেবে এবং বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করে দেবে। এরকমই বিষয়টা। এখানেই প্রশ্ন উঠছে, কারণ ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়া কিন্তু সাধারণত ভিন্ন। কোন বিদেশি নাগরিককে অবৈধ প্রবেশের অভিযোগে আটক করা হলে প্রথমে তার বিরুদ্ধে মামলা করা হয়, তারপর তাকে আদালতে তোলা হয়, আদালতে তার বিচার হয়, এরপর আদালত যে সাজা দেন সেই সাজার ভিত্তিতে
সাজা তাকে ভোগ করতে হয়। এরপর সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। সব শেষে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের ব্যবস্থা করা হয়। অর্থাৎ পুরো প্রক্রিয়ার মধ্যে আদালত, প্রশাসন এবং কূটনৈতিক যোগাযোগ সবই থাকে। এই জন্যই সমালোচকরা প্রশ্ন তুলছেন, শুভেন্দু যে পদ্ধতির কথা বলছেন, মানে ওই যে ধরো মারো কাটো টাইপের, সেটি কি বাস্তবে সেই দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিকল্প হয়ে উঠতে যাচ্ছে, না তিনি বিকল্প কিছু তৈরি করতে চাচ্ছেন? এটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এটি নিয়ে জটিলতা দিন দিন বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া আরেকটি বিতর্কিত বিষয় কিন্তু আছে এখানে, সেটি হচ্ছে তথাকথিত পুশব্যাক। যদিও মানবাধিকার সংগঠনগুলো বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, এটি শুধু আমাদের দেশে নয়, তাদের দেশের কাজ করে এমন মানবাধিকার সংগঠনগুলো কিন্তু বলে আসছে বহুদিন ধরে, সীমান্তে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেখানে সন্দেহভাজন ব্যক্তিদের আনুষ্ঠানিক বিচার ছাড়াই সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়, মানে বাংলাদেশ প্রান্তে ঠেলে দেওয়া হয়, পুশব্যাক করা হয়। সমস্যা হলো, যদি কোনো ব্যক্তিকে ভুলভাবে বাংলাদেশী মনে করা হয়, তখন যদি তিনি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হন, তাহলে কি হবে? যে তাকে যে পুশব্যাক করা হলো, এই যে ফলে যে জটিলতা তৈরি হবে, তার কি হবে? কারণ ভারতের বিভিন্ন রাজ্যে অতীতে এমন অভিযোগ কিন্তু উঠেছে, সেটা কি, যে বাংলা ভাষাভাষী বলেই, মানে বাংলায় কথা বলেন বলেই কিছু মানুষকে, বিশেষ করে একটি নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর মুসলমান, স্পষ্ট করে বললাম, এই কিছু মানুষকে বাংলাদেশী সন্দেহে ভারত আটক করেছিল, ভারতের সরকার বা প্রশাসন আটক করেছিল। পরে তদন্তে দেখা গেছে তাদের অনেকেই ভারতেরই নাগরিক। এই কারণেই মানবাধিকার কর্মীরা বারবার বলছেন, কোন ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, এখানে ভুলের সুযোগ খুব কম থাকা উচিত। এদিকে রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু দ্রুত বদলাচ্ছে। আমরা যদি খেয়াল করি, বাংলাদেশে তো বদলি হয়েছে, ইউনূস সরকার গেছে, বিএনপির সরকার এসেছে, পশ্চিমবঙ্গে মমতা মুখার্জির তৃণমূল সরকার গেছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার এসেছে। এই যে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সীমান্ত এলাকায় আমরা কি দেখছি, কাঁটাতারের কাজ নতুন গতি পেয়েছে। যেসব এলাকায় দীর্ঘদিন জমি সংক্রান্ত জটিলতা ছিল, তারও ত্বরিত সমাধান হচ্ছে। বিএসএফ ও সীমান্ত অবকাঠামো শক্তিশালী করার কাজ শুরু করেছে। অন্যদিকে আমরা দেখলাম গণমাধ্যমে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার হিসেবে যিনি মনোনীত হয়েছেন, সেই মনোনীত প্রতিনিধি সাবেক মন্ত্রী ভারতের এবং প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে সেনাপ্রধান, ভারতীয় সেনাপ্রধানের একটি বৈঠক হয়েছে। মানে এটি আসলে এক ধরনের নতুন বলেই মনে হচ্ছে, কারণ এর আগে এমনটি শোনা যায়নি। হাই কমিশনার আসবেন, তার কূটনৈতিক যে নিয়মাচার আছে তার ভিত্তিতে আসবেন, দায়িত্ব পালন করবেন, আবার দায়িত্ব শেষ হলে চলে যাবেন। কিন্তু এবারই দেখা গেল যে সীমান্তে এইরকম উত্তেজনা, সীমান্ত নিয়ে যে সমস্ত কথা কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখে শোনা যাচ্ছে, তারই যেন কিছুটা ছিটে ফোটা আঁচ পাওয়া গেল এই বৈঠকের মধ্য দিয়ে। মানে বলা হচ্ছে যে এই বৈঠকটি এমনি হয়নি, সেনা প্রধানের কাছ থেকে প্রয়োজনীয় ব্রিফিং এবং প্রয়োজনীয় সমর্থন সহায়তার আশ্বাস নিয়ে দীনেশ ত্রিবেদী হয়তো বাংলাদেশে আসতে চলেছেন। যাই হোক, সেনা প্রধান এবং নতুন হাই কমিশনারের মধ্যেকার আলোচনায় কি কি আলোচনা হয়েছে আমরা বলতে পারবো না, তবে আমরা এটুকু জেনেছি, সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দুই দেশের সামরিক যোগাযোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এমনটি জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো। অর্থাৎ সীমান্ত প্রশ্নটি এখন কেবল আইন শৃঙ্খলা